আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? অনেকদিন পর দেখা হচ্ছে সবার সাথে আবার। এবং মোটামুটি আমাদের ফাইনাল ক্লাস। আমরা একটু 5টা মিনিট ওয়েট করে দেখি এর মধ্যে কে কে আসে, তারপর আমরা স্টার্ট করে দিব। জি, ওয়ালাইকুম আসসালাম সাকিব, কি অবস্থা, কেমন আছেন? আমাদের আজকের ক্লাসটা বেসিক্যালি কোড কম, থিওরি একটু বেশি হবে। কেন? কারণ হচ্ছে আমরা যা যা দরকার একটা সিস্টেম বানানোর জন্য, তার মানে যে বেসিক জিনিসগুলো দরকার বা যেই অ্যাক্টিভিটি ফাংশনালিটিস গুলো দরকার, এই জিনিসগুলো আমরা অলরেডি করে ফেলেছি, আলাদা জায়গায় করেছি বা যেভাবে করেছি। সো এর বাইরে আমাদের কি কি জিনিস লাগবে, এবং মেইনলি আজকে একটু কথা বলবো ডাটাবেজ নিয়ে। ডাটাবেজের মধ্যে অন্যান্য টেবিল বানানোর ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখা লাগে, ওই জিনিসগুলো কি লাগবে, এবং হচ্ছে আমরা কিভাবে আমাদের জিনিসগুলোকে ইউজ করে আমরা ইমপ্লিমেন্ট গুলো করবো। সোফার কিন্তু আমরা তাই করে আসছি, আমাদের লগ ইন সিস্টেমটাকে ইউজ করছি, আমাদের সাইন আপ সিস্টেমটাকে ইউজ করছি, নতুন দেখছিলাম খালি লগ আউটটা। তো ওই জিনিসগুলোই আমরা কিভাবে করব, কারণ জিনিসগুলো দেখছেন যে জিনিসগুলো কিন্তু মোটামুটি সবকিছু হচ্ছে এই ফ্রন্ট এন্ডের, মানে আমাদের সিএসএস এইচটিএমএল এর মধ্যে নতুন করে কিছু জিনিস লেখা, কোনো কিছু করা, ওই জিনিসগুলাই। আসলে 15টা ক্লাসের মধ্যে ফুল পিএইচপি দেখি কোর্স, মানে ফুল পিএইচপি শিখে তার মধ্যে একটা ফুল প্রজেক্ট, এটা আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপর আমি চেষ্টা করেছি যতখানি পারি আপনাদের কাছে একদম শুধু ফুল পিএইচপি না, আমি একদম চেষ্টা করেছি অ্যাকচুয়ালি এইচটিএমএল থেকে শুরু করে, যাতে একদম যারা বিগিনার আছেন তারাও যাতে জিনিসগুলা শিখতে পারেন। তো চেষ্টা করেছি যাতে এইচটিএমএল থেকে শুরু করে পিএইচপি শেষ করে যতখানি পারা যায় কিভাবে আমরা একটা একদম ফুল, কি বলবো এটাকে, একটা যে ওয়ার্কিং লেভেলের একটা, বা প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেই সব প্র্যাকটিক্যাল কাজের লাইফে আমরা যেই ধরনের ডিজাইন নিয়ে কাজ করি, যে ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করি, এরকম একটা টেমপ্লেট অ্যাডমিন প্যানেল, এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি নিজে কিন্তু এই যে অ্যাডমিন এলটি নিয়ে কাজ করেছি, মানে আমার ওয়ার্ক লাইফ শুরু হওয়ার 3-4 মাস পরে মনে হয়, ততদিনে আমি আরো মানে নিজের মতো করে অ্যাডমিন প্যানেল বানাইতাম বা করতাম, এরকম যে জিনিস আছে জানতামই না। এই জিনিসগুলা দেখানোটাই মেনিয়া ছিল, যাতে আপনারা কাজ করতে পারেন ইজিলি, যাতে শুরু করে কাজ করতে পারেন, এবং জিনিসগুলোর মধ্যে কিভাবে ফাংশনালিটিস গুলো অ্যাড করা যায় আমাদের যে জিনিসগুলা। এখন কোডিং আসলে আমি সবসময় যেটা বলি, কোডিং কেউ কখনো কাউকে শিখায় না। কোডিং এর আমি আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখাতে পারবো, ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স শিখাতে পারবো, একটা স্ট্রাকচারটা শিখাতে পারবো, ফাইল আর্কিটেকচারটা শিখাতে পারবো, কিন্তু কোডিং যে এখানে কোন লজিক লিখতে হবে, কোন কিভাবে জিনিসটাকে শো করতে হবে, কোনখানে ক্লিক করলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু সবসময় আপনাদেরকেই চিন্তা করতে হবে, বা যখন যে কোড করবে, যে জিনিসটা বানাবে, যে ডিজাইনটা করবে, তারই কিন্তু চিন্তা ভাবনা থেকে জিনিসগুলো আসে। আর কিভাবে কল করতে হয়, কিভাবে জিনিস করতে হয়, মানে কিভাবে কোনটার মধ্যে সিনট্যাক্স গুলো, যেগুলো আমি চেষ্টা করেছি যতখানি দেখানোর, শেষ করানোর। তো আজকেও দেখবো আমরা ওরকমই কিছু জিনিস, যে আমরা অলরেডি কি কি জিনিস করেছি, এই ফুল কোর্সে আমরা কি কি ফাংশনালিটিস শিখেছি, ওই ফাংশনালিটিস গুলো দিয়ে কি কি করেছি, এবং ফাইনালি হচ্ছে যে ফাংশনালিটিস গুলো আমরা কিভাবে করতে পারি। ইমেল ভেরিফিকেশনটা, না, ইমেল ভেরিফিকেশন দেখানোর টাইম হবে না আসলে। ইমেল ভেরিফিকেশনটার জন্য আমি আপনাকে দিতেছি। আমি তাহলে যেহেতু বললেন, আমি করবো, ইমেল ভেরিফিকেশনের রিসোর্সটা দেখাই দিব। আর যেটা মেইনলি বলতে চাচ্ছিলাম আজকে আজকে ফাইনাল ক্লাসের উপলক্ষে, যেটা মেইনলি যে আমরা কিন্তু এই গ্রুপটাও থাকবে, আমিও আছি, আপনারাও আছেন।
আপনারা কন্টিনিউ করেন আপনাদের মতন করে। আপনারা যেখানে যে জিনিস আটকাবেন, এই যে উনি বলেন ইমেল ভেরিফিকেশন বা এরকম, যখন কোনোখানে যদি আটকে যান যে এই জিনিসটা বুঝতে না ভাইয়া কিভাবে করব, বা এই জিনিসটাতে আমি ইরর খাচ্ছি, এইভাবে আগাইতে চাচ্ছিলাম, আমরা এরকম করেছি, এটা এখন এইভাবে করতে গেলে কি করা লাগবে, মডিফিকেশন কিরকম হবে, জাস্ট গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? গ্রুপে স্ক্রিনশট দিয়ে, ইরর খাইলে স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন। কোনো একটা ফাংশন বানাইতে যাচ্ছেন, কি চাচ্ছেন ওই জিনিসটা পোস্ট করেন। আমি চেষ্টা করব সবসময়, আমি তো চেষ্টা করি রেসপন্স করার সবসময় সাথে সাথেই, সাথে সাথে না হলেও যখন রেসপন্স করি চেষ্টা করি যেভাবে বলে দেওয়ার। আমি ধরো চেষ্টা করব আপনাদেরকে একটা ডিরেকশন দিয়ে দেওয়ার যে এই জিনিসটা এভাবে করবেন, বা যদি এমন কিছু হয় যে আমার করে দেওয়া লাগবে, একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া লাগবে, পিএইচপি স্ক্রিপ্ট, আমি লিখে দিব, সমস্যা নেই। তো এটা একটু মাথায় রাখবেন যে এই গ্রুপটা অলওয়েজ আছে আপনাদের জন্য, আমরা আছি। আপনাদের কোনোখানে কখনো যখন কিছু একটা আপনারা বিগিনার লেভেলে যখন যেগুলো জিনিস বানাবেন এই জিনিসগুলোর জন্য, যে কোনো চ্যালেঞ্জ ফেস করলে বা কোনোখানে আটকায় থাকলে, ফিল ফ্রি টু পোস্ট, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা খাবেন না। তো জিনিসগুলোর জন্য আমরা আছি ইনশাল্লাহ। চলেন আপনার ইমেল ভেরিফিকেশনটা দিয়ে স্টার্ট করি। ইমেল ভেরিফিকেশনের বিষয়টা এখানে আসলে একটা জিনিস জাস্ট বুঝাই দিয়ে আমি দেখাই। আমি যদি আমাদের ডাব্লিউ3 স্কুলস সাহেবের কাছে যাই, কি বলে দেখি, পিএইচপি ইমেল ভ্যালিডেশন। এই কি কে আসলো? আচ্ছা, এগুলো হচ্ছে ভ্যালিডেট। ভ্যালিডেট ইউআরএল ভ্যালিডেট জিনিসগুলো, যেটা ভ্যালিডেট মানে হচ্ছে যে আমি যেটা, আপনি যেটা ভেরিফিকেশন কিন্তু এটা না, এটা হচ্ছে ভ্যালিডেট। ভ্যালিডেটের কাজটা কি? ভ্যালিডেটের কাজটা হচ্ছে যে আমি যে ইনপুটটা দিলাম, আমি একটা স্ট্রিং ইনপুট দিলাম, টেক্সট ইনপুট দিলাম, এই ইনপুটটার ফরম্যাটটা কি হওয়ার কথা, শুরুতে 1 থাকতে পারবে না, 2 থাকতে পারবে না, বা শেষে 1 2 থাকতে পারবে না, মাঝখানে কিছু জিনিস থাকতে পারবে না, এগুলোকে বলা হয় ভ্যালিডেট। আর এই যে দেখেন এইগুলা কোডগুলো লেখা আছে এখানে, কিন্তু কোডগুলোর মাঝখানে এখানে একটা জিনিস দেওয়া আছে। এটা কি জিনিস? এটাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন নিয়ে আপনার এমনিতে কিছু জিনিস দেখতে গেলে ঘাটাঘাটি করতে দেখতে পারেন, বাট অ্যাকচুয়ালি এখানে ওই এসকিউএল এর মতোই মুখস্থ করার কিছু নাই। মানে মুখস্থ করে শেষ করতে পারবেন না, কিছু স্ট্রাকচার আছে, কি দিয়ে স্টার্ট হয় কি দিয়ে শেষ হয়। রেগুলার এক্সপ্রেশন পুরো আলাদা একটা টপিক। কিন্তু আপনারা হচ্ছে মোটামুটি এই যে ভ্যালিডেট, যেগুলো যে ইউআরএল ভ্যালিডেট কিনা, ফোন নাম্বার ভ্যালিডেট কিনা, ইমেল ভ্যালিডেট কিনা, মানে ইমেলের ফরম্যাটটা ভ্যালিডেট, মানে হচ্ছে টেক্সট ফরম্যাটটা, যে আমি যে লিখতেছি এটা টেক্সট ফরম্যাটটা ঠিক আছে কিনা, মানে আমার ইমেল অ্যাড্রেসটা রাইট ইমেল অ্যাড্রেস কিনা এটা ম্যাটার করে না। কিন্তু আমি ইমেল অ্যাড্রেস লিখতেছি যে একটা অ্যাট দ্য রেট থাকবে, একটা ডট থাকবে, একটা কম থাকবে, বা একটা ডট সামথিং থাকবে, মানে সামথিং অ্যাট দ্য রেট সামথিং ডট সামথিং, এই ফরম্যাটটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে ইমেল ভ্যালিডেট। ফোন নাম্বারের ক্ষেত্রে আপনি কয়টা ডিজিট থাকা লাগবে, এগুলো হচ্ছে ফোন নাম্বার ভ্যালিডেট, বা +880 থাকবে কিনা, বা এরকম কিছু থাকবে কিনা, ফোন ভ্যালিডেট। এখন যেটা মজার বিষয়টা হচ্ছে যে এই ভ্যালিডেট গুলা বা একটা ফরম্যাট থাকবে কিনা, ওগুলো হচ্ছে এই জিনিসটাতে ভ্যালিডেট করা হয়, জিনিসটাকে বলে রেগুলার এক্সপ্রেশন। ব্রেক ম্যাচ হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের সাথে ম্যাচ করতেছে নাকি দেখে। তো রেগুলার এক্সপ্রেশন কোন জিনিস ভ্যালিডেশনের জন্য কি রেগুলার এক্সপ্রেশন দেখবেন, এটা যদি আপনি রেগুলার এক্সপ্রেশন আলাদা করে শিখেন সেক্ষেত্রে আপনি জিনিসটা একদম নিজের মতো করে বানাতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আর এগুলো এক্সপ্রেশন যদি শিখতে চান শিখতে পারেন, দেখতে পারেন। বাট দ্য থিং ইজ যে মোটামুটি এই ধরনের কমন যে ভ্যালিডেশন গুলো, বা কমন কিছু মোটামুটি কমন আনকমন টিপিক্যাল ভ্যালিডেশন গুলো যেগুলো আছে, ওগুলোর রেগুলার এক্সপ্রেশন অনলাইনে সার্চ দিলে পাওয়া যায়। যেগুলো জিনিস সার্চ দিলে পাওয়া যায়, ওগুলো জিনিস মুখস্থ করার কিছু নাই আসলে। জিনিস নেট আমাদের এখন রিসোর্স আছে, রিসোর্স নিয়ে ইউজ করে কাজ করা, এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। কখনোই কোনো কিছু স্ক্র্যাচ থেকে আমরা করি না ওরকম ভাবে, এখন আর সবকিছু রিসোর্স থাকে। খুব রেয়ারলি স্ক্র্যাচ থেকে কিছু করা লাগে, ওরকম খুব কম সলিউশনই থাকে যেটা আর কি একদম স্ক্র্যাচ থেকে করা লাগে। আচ্ছা, এখানে দেখেন পিএইচপি মেইল নামে একটা ফাংশন আছে। মেইল ফাংশনটা কি করে? মেইল সেন্ড করে। এবং এটার সিনট্যাক্স বা এটা নিয়ে আপনি যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখতে চান, বা এই যে এখানে আমাদের তো আছে জিনিসগুলো, এটারও অনেক টিউটোরিয়াল এবং অনেক অ্যাভেলেবল এক্সাম্পল আপনারা পাবেন পিএইচপি দিয়ে কিভাবে মেইল পাঠাইতে হয়। তো এই জিনিসটাতে আপনারা চেক করতে পারবেন মেইল কি যাচ্ছে নাকি যাচ্ছে না। তো এখানে হচ্ছে আমরা এই জিনিসটা ইউজ করে আপনি কি করতে পারবেন, এই জিনিসটা ইউজ করে আপনি হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের মেইল নিতে পারবেন। কন্ট্যাক্ট ফর্ম থেকে ডাটা কিভাবে মানে আমরা জানি, এই যে টু সাবজেক্ট টেক্সট হেডার এগুলো দেখেন, এগুলো ভ্যারিয়েবল, আমরা কিন্তু জানি ফর্ম থেকে কিভাবে ভ্যারিয়েবল আনতে হয় একটা পেজে। তো আপনি মনে করেন একটা কন্ট্যাক্ট ফর্ম থাকলো, ওখান থেকে ক্লিক করলে এই পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে পেজটার মধ্যে আসলো, এখানে আমি পোস্ট অমুক, পোস্ট অমুক, পোস্ট অমুক, যে ফর্মের যে জিনিসগুলো ছিল ওগুলো নিয়ে আসলাম।
এবং লাস্টে মেইল ফাংশনে কল করলাম, এই জিনিসটা এভাবে কাজ করবে। ঠিক আছে? তো এই জিনিসগুলোর জন্য ইউজুয়ালি অনেক সময় লোকাল হোস্টে কাজ না করলেও দেখা যায় নিজেদের একটা হোস্টিং বা সার্ভারে দিলে তখন জিনিসটা কাজ করে। তো আপনি যে মেইল ভ্যালিডেশনের যেটা মেইল ভেরিফিকেশনে যেটা বলতেছিলেন, ওইটার ক্ষেত্রে আপনার মেইল ফাংশনটা ইউজ করে চেক করা লাগবে যে মেইল আছে কিনা, মেইল অ্যাভেল মেইল ইয়া হয় কিনা। তারপর আমি একবার দেখি পিএইচপি আর আমরা কি 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 রিসোর্স পাইতে পারি। পিএইচপি মেইল ভেরিফিকেশন, ওই যে ভেরিফিকেশন একটু ডিরেক্ট আছে। তো আমি যেটা করেছি সব এই পুরো কোর্স জুড়ে আপনাদের সাথে, আমি কিন্তু অনেক ইরর খাইছি আপনাদের সাথে কাজ করতে গিয়ে, ইরর গুলা গুগলে সার্চ করে করে সলভ করছি। এখন একটা উপায় ছিল অনেক জায়গায় যেটা করা হয়, অনেকে যেটা করে যে কোর্স গুলো একবার আগে রিহার্সাল করে রাখে বা হচ্ছে আগে থেকে কোড গুলো রেডি থাকে, তারপর ওইটার উপর জাস্ট বোঝানো লাগে বা ওই কোড গুলো রিক্রিয়েট করে। কিন্তু আমি চাইছিলাম আর কি যে একটা জিনিস স্ক্র্যাচ থেকে করার সময় কি কি জিনিসের সমস্যা হইতে পারে, কি কি জায়গায় আমরা ইরর খাইতে পারি, এই জিনিসগুলো যাতে আপনারা দেখতে পারেন এবং হচ্ছে কিভাবে যে এরর গুলাকে আমরা সার্চ করে ওটা রেজাল্ট বের করতে পারি, এই জিনিসগুলো যাতে দেখতে পারেন, এরকম এই বিষয়টা। তো এই ভেরিফিকেশন দেখি এখানে কি দেখাইছে। মেনলি যেটা যে আমরা কিন্তু এখনো, আমি নিজেও অনেক জায়গা থেকে টিউটোরিয়াল দেখে কাজ করি, আমি নিজে লারাভেল এতদিন ধরে কাজ করতেছি, আমি এখনো তাও লারাভেলে আমি কাজ করার সময় ও অনেক কিছু দেখে কাজ করা লাগে। তো এই যে দেখেন ইমেল ফাংশনটাকে ইউজ করছি কিভাবে, যেভাবে বললাম যে ফর্ম থেকে নিয়ে, যে বললাম যে এটা এই জিনিসটা সারা জীবন থাকবেই, যে কোনো রিসোর্স দেখা কাজ করা এটা কখনো শেষ হবে না। আপনি এটা কখনোই সম্ভব না যে আপনি একলা সবকিছু সবসময় বানায় ফেলতে পারবেন, রিসোর্স দেখা লাগে না, লাইক এটা মানে প্রডিজি টাইপ কেউ কেউ হইলে সেক্ষেত্রে হয়তো পারবেন। আমার পক্ষে at least সম্ভব হয়নি কখনো, আমি বা আমার আসলে
হ্যালো, শুনতে পাচ্ছেন? আসছি আমি আবার। হ্যাঁ, আমার ল্যাপটপ হঠাৎ করে ইয়া মানে ওয়ার্নিং ছাড়া অফ হয়ে গেছে। আমি একটু অন্য জায়গায় গেছিলাম, তো আমার হচ্ছে চার্জার আনা হয়েছিল না। তো চার্জার কানেক্টেড ছিল না, অফ হয়ে গেছিল। তো যেটা বলতেছিলাম যে এই টাইপ কমন কিছু জিনিসগুলো যেগুলো যে পেমেন্ট ভেরিফিকেশন বা এই টাইপ কিছু যে জিনিসগুলোর জন্য আমরা এখনো যেটা আমরা নিজেরাও এখন অনেক কিছু অনেক টিউটোরিয়াল দেখে করি। তো আপনারা দেখেন, রিসোর্স পাবেন সব জায়গায় জিনিসেরই। কোনো কিছু জানার লাগলে আমি রিসোর্স পোস্ট করে দিব, আপনারা পোস্ট করবেন গ্রুপে, আমি ওটা রিসোর্স কোনটা পাবেন কোনটা দরকার পোস্ট করে দিব। এবং ওই রিসোর্সের গুলো যেটা যেটা মেইনলি দরকার, যেটা যে রিসোর্সে কোনো জিনিস বুঝতেছি না, এই জিনিসটা এই ফাংশনটা কেন লেখা হয়েছে বা এই জিনিসটা কি, এটা কোত্থেকে আসলো, আমি এটা দেখি নাই কখনো, এরকম কিছু যদি পান কখনো, পাওয়ার কম এরকম জিনিস পাবেন খুব কম। মোটামুটি দেখলে বুঝবেন যে সবকিছু করাই ফেলছি অলরেডি। কিন্তু যখন যদি কখনো পাওয়া যায়, সেক্ষেত্রে গ্রুপে পোস্ট করবেন, জাস্ট আমি এক্সপ্লেন করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, সো আজকে মেইনলি যে বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আমি একটা ওয়ার্ড ফাইল খুলি একটু, তারপরে আমি আজকে মেইনলি কথা বলতে চাচ্ছিলাম ডাটাবেজ নিয়ে। আমরা যে একটা সিস্টেম নিয়ে আগাবো, আমরা তো ইউজার টেবিল এবং ফাইল টেবিল এই জিনিসগুলো দেখছি। ইউজার টেবিলে ইউজার অথেন্টিকেট হচ্ছে, ফাইল টেবিলে ফাইল আপলোড হচ্ছে, এবং একই সাথে ফাইল টেবিলে ইউজার আইডিটাও কিন্তু থাকতেছিল। মনে আছে আমরা ফাইল দেখেছিলাম যে কোন ইউজার কোন ফাইল আপলোড করেছে, ওইটা আমরা স্টোর রাখতেছিলাম ফাইলের সাথে ইউজার আইডি। তো এই বিষয়গুলো নিয়ে একটু জাস্ট করব যে এটা কেন করেছিলাম, এবং আমরা এখন আমাদের যে প্রোডাক্ট অর্ডার এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, এবং এই অ্যাপ্রোচটা কেন থাকবে এরকম। কারণ প্রোডাক্ট এবং অর্ডার বা প্রোডাক্ট টেবিল যেটা ফাইল টেবিল কিন্তু সেম জিনিস, জাস্ট প্রোডাক্ট টেবিলে আমাদের হয়তো এক্সট্রা কিছু ফিল্ড থাকবে, নেম ইমেজ এই জিনিসগুলো ফাইলের মধ্যে ছিল, নেম এন্ড ইউজার আইডি প্রোডাক্টের মধ্যে সেম সেম ভাবে থাকবে। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, ব্যাপারগুলো একটু আমি আজকে দেখাই দিব, যাতে আপনারা ওইটা নিয়ে প্রোগ্রেস করতে পারেন। এবং এটা আপনি আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা পিএইচপি নিয়ে আগাতে চাচ্ছেন সামনের দিকে, তো যে করবেন কি বলে, এই আমরা যে প্রজেক্টটা শুরু করেছি, প্রজেক্টটা আপনারা চেষ্টা করবেন শেষ করার। শেষ করে যদি কোনো করার সময় যদি কখনো কোনো ইস্যু আসে, সেই জিনিসগুলো আমাকে জাস্ট জানাবেন। আচ্ছা, সো ফার আমরা কি কি কভার করছি আমাদের ফিচার্স? আমরা ইউজার লগ ইন পারি, আমরা ইউজার সাইন আপ পারি, তারপর হচ্ছে আমরা ইউজার লগ আউট পারি। তিনটা জিনিসকে একসাথে বলা হয় ইউজার অথেন্টিকেশন। দিস হ্যাজ বিন কভার্ড। একই সাথে এইগুলার করতে করতেই আমরা কি জিনিস আছে, এটার একটু সুন্দর একটা স্ট্রাকচারে বের করি। ওয়ান টু থ্রি নাই। এরপরে হচ্ছে ডাটাবেজ নিয়ে আমরা কি কি পারি। ডাটাবেজের মধ্যে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি পারি, একই সাথে ডাটা ফেচ অ্যান্ড শো। আমরা কিন্তু ফাইল আপলোডের মধ্যে দেখেছিলাম ডাটা কিভাবে, ফাইলগুলো আমরা কিভাবে ফেচ করতেছি, এবং হচ্ছে ডাটা আমরা আমাদের ইউআইতে আমাদের ফ্রন্ট পেজে শো করতেছি, এই জিনিসগুলো আমরা কভার করেছিলাম। তো এখন যেটা হচ্ছে, টেবিল ক্রিয়েটের মধ্যে আমাদের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে টেবিল কয়টা ক্রিয়েট হবে, কিভাবে ক্রিয়েট হবে, অপটিমাইজেশনের কিছু ব্যাপার আছে। তো এই জিনিসগুলা আমরা এখন পর্যন্ত এগুলো কোনো ডিসকাস করিনি। তো ফর এক্সাম্পল, আমরা যদি একটা আমাদের ইউজার টেবিল বানাই এখন এখানে, ধরেন আমাদের ইউজার টেবিলে কি থাকে, ইউজার আইডি থাকে, তারপর ধরেন ইউজার নেম থাকে, তারপর ধরেন পাসওয়ার্ড থাকে, তারপর ইমেল থাকে,
আরো কিছু থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। তো এটা মনে করেন আমাদের ইউজার টেবিল। তারপরে এখানে আমি ধরেন আইডি দিলাম আমি 1 2 3, আমি নেম দিলাম আতিক, আরমান, জয়া। পাসওয়ার্ড আমাদের একটা হ্যাশ পাসওয়ার্ড থাকে, আমি আপাতত দিয়ে রাখলাম একটা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। মেল কিছু একটা test@gmail.com, কিছু দিয়ে দিলাম, দিয়ে রেখে আপাতত সবগুলো দিন হচ্ছে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা একটা ইউজার একটা মনে করেন আমাদের যদি এখন যেটা থাকে, যখন আমরা ফাইল আপলোড করেছিলাম তখন কিন্তু আমরা কি করেছিলাম, ফাইলের জন্য একটা আলাদা টেবিল নিয়েছিলাম। কেন এই কাজটা করেছিলাম, আমরা কিন্তু এখানেই রাখতে পারতাম জিনিসটা, তাই না? আমরা কিন্তু চাইলে এভাবে জিনিসটাকে রাখতে পারতাম যে আহ, না, এখন ফাইলের জায়গায় আমি প্রোডাক্ট ইউজ করি, হ্যাঁ। তো প্রোডাক্টের ব্যাপারটা কি হয়, আমি চাইলেই কিন্তু একটা ইউজার কি কি প্রোডাক্ট অর্ডার করছে আমি চাইলে কিন্তু এই জায়গায় রাখতে পারি। কিভাবে, আমি মনে করেন এখানে প্রোডাক্টের যদি রাখি, যে প্রোডাক্ট আইডি রাখলাম, প্রোডাক্ট নেম রাখলাম, প্রাইস, ঠিক আছে। প্রোডাক্ট আইডি ধরেন আমি দিলাম P1 P2 P3। আচ্ছা, আমাদের ডাটাবেসে কখন এভাবে P1 P2 P3 হবে না, অলওয়েজ 1 2 3 হবে আইডি। জাস্ট আমি এখানে বোঝানোর জন্য রাখতেছি। ঠিক আছে, আমি রাখলাম পি তে প্রোডাক্ট 1 কি রাখলাম মনে করেন ল্যাপটপ। তারপর ধরেন প্রোডাক্ট 2 রাখলাম কি বলা যায় মাউস। প্রোডাক্ট 3 রাখলাম মনে করেন ফোন, জাস্ট এক্সাম্পল। ধরেন 40K, ধরেন 150, তারপর ধরেন এটা 20K, ফর এক্সাম্পল, জাস্ট এটা বুঝালাম। তো এখন কিন্তু আমাদের দেখেন, আমি যদি একটা ইউজার আইডি নেই, আমার চিন্তা করেন বিষয়টা, যে আমি ইউজার আইডি দিয়েই কিন্তু সেই ইউজার কি কি প্রোডাক্ট অর্ডার করছে ওইটা পাই যাচ্ছি। কত সুবিধা না, আমি যদি আলাদা টেবিল রাখি ওইটা থেকে, অনেক সুবিধা। কিন্তু এই কনসেপ্টটুকু এখন পর্যন্ত ক্লিয়ার, আমি যতখানি বললাম যে আমি কিভাবে জিনিসটা করতেছি। যদি আমি এখানে একটা প্রোডাক্ট টেবিল থাকে আমার, মানে প্রোডাক্ট থাকে, তাহলে আমার একটা ইউজার কি কি প্রোডাক্ট অর্ডার করতেছে আমি তার প্রোডাক্ট গুলো এখানে দিয়ে দিতে পারতেছি। তো এটাতে কারো কোনো সমস্যা আছে বুঝতে এতখানিতে? অন হবে না? আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে যে আমরা কেন আলাদা টেবিল করি। তো এখন দেখেন একটা প্রোডাক্ট, এই যে ল্যাপটপ কিন্তু, যে শুধু মানে আমাদের আতিক সাহেবই শুধু ল্যাপটপ অর্ডার করবে এমন নাই হইতে পারে। আমাদের আতিক সাহেব চাইতেই পারে আমি আরেকটা মাউস অর্ডার করব। তো দিলাম যে, তো জিনিসটা কি হবে তখন, এটাকে আমি কপি করি, এটাকে আমি পেস্ট করি, যে আইডি ইউজার আইডি থাকতেছে, আতিক থাকতেছে, এখানে প্রোডাক্ট হয়ে যাচ্ছে 2, তারপর এটা হয়ে যাচ্ছে মাউস, এটা হচ্ছে 150। তারপরে আমাদের আতিক সাহেব চাইলে আরেকটা ফোনও অর্ডার করতে পারে, কারণ অনেক টাকা থাকলে তাদের তো কেউ বলে নাই যে সেটা কিনলে এটা কিনা যাবে না, এরকম তো কোনো কন্ডিশন নাই। একইভাবে মনে করেন আমাদের এই যে আরমান সাহেবও একটা মাউস অর্ডার করতে পারে। তারপর আমাদের জয়া আপু একটা মাউস অর্ডার করতে পারে, কোনো সমস্যা নেই, মাউস সবারই লাগে। এখন আমাদের টেবিলটা কি হইলো, এখন আমাদের টেবিলটাতে এক নাম্বার হচ্ছে দেখেন এখানে কিন্তু কিছু রিপিটেটিভ জিনিস এসে পড়ছে, যেটা কখনোই প্রাইমারি কির ক্ষেত্রে এই জিনিসটা কখনোই অ্যালাউড না, রিপিটেটিভ আসতে পারবে না। এটা হচ্ছে এক নাম্বার ইস্যু। এটা তারপরে মনে করলাম, আমি ধরে নিলাম যে হ্যাঁ এটা ফালতু নিয়ম বানাইছে, আমি কেন, আমার আসতে আসলো তাদের কি, এটা তো মানতে পারতেছি না আমি। কিন্তু এখানে দেখেন, এখন যদি আপনি জাস্ট
কোডটা কিভাবে কাজ করবে সেভাবে চিন্তা করেন। এখন মনে করেন আপনার কোডে আপনি চাচ্ছেন আতিক সাহেবের প্রোফাইলে ঢুকছেন, লগ ইন করলাম আতিক সাহেবের ড্যাশবোর্ডে, আপনি চাচ্ছেন আতিক সাহেব কি কি জিনিস অর্ডার করছে সেই জিনিসগুলো দেখতে। তো আপনার কি করতে হবে যে এখানে আপনার কতগুলা আতিক আছে ততগুলো জিনিস বের করা লাগবে না। তো আপনি পুরো মানে আপনার কোড যেটা করবে, আপনার সিস্টেম যেটা করবে, এই পুরো ডাটাবেস স্ক্যান করবে, স্ক্যান করে হচ্ছে কতগুলো আতিক আছে, 3টা আতিক আছে, 3টা আতিকের এই 3টা জিনিস নিয়ে আসবে। 3টা মানে আতিকের যতগুলা রো আছে, ওই যে আমরা যখন নেই সিলেক্ট স্টার ফ্রম আতিক ওভাবে নিয়ে আসবে এবং জিনিসগুলো নিয়ে এইভাবে আসবে। তো আপনি দেখেন সে ডাটা কতগুলো জিনিস নেওয়া লাগতেছে, এই পুরো নামটাম নেওয়া লাগতেছে, এটা নেওয়া লাগতেছে, তারপর এখান থেকে জিনিস নেওয়া লাগতেছে এবং 3বার চলা লাগতেছে। চললো, খুব ভালো কথা। তারপরে আপনি আবার মনে করেন বললেন আপনি যাচ্ছেন যে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপনার কতগুলা মাউসের অর্ডার হয়েছে আপনি ওইটা দেখবেন। তো তখন আবার এই টেবিলের মধ্যে আপনার মাউসের মধ্যে জিনিসটা চালানো রাখতেছে, যে যেখানে আপনি করলেন স্টার অল স্টার ইউজার্স, মানে আপনি সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স হোয়ার প্রোডাক্ট নেম ইকুয়াল টু মাউস, রাইট? আমরা তো এটাই করবো, হয় প্রোডাক্ট নেম মাউস, তো কতগুলো মাউস অর্ডার হয়েছে ওইটা আপনি পাচ্ছেন এখান থেকে। ঠিক আছে? কিন্তু তারপরে দেখেন আবার ধরেন যখন আপনি বললেন যে ইয়া করবে যে কে কে মাউস অর্ডার করছে, তখন আবার এই জিনিসটা ওভাবে একটা ইয়া করলেন। কিন্তু এই যে দেখেন আমাদের এই ডাটা টেবিলটার মধ্যে এক হচ্ছে যে যখন আমরা কোনো ডাটা খুঁজতে যাচ্ছি তার কিন্তু পুরো ডাটা টেবিলটা স্ক্যান করা লাগতেছে, তাই না? স্টার অলই দেন আপনি স্টার ইয়াই দেন, একটা দুইটাই দেন, ফার্স্ট অফ অল এখানে যত বেশি কলাম হবে, যত বেশি কলাম হবে আপনার কোয়েরি যেটাকে বলে ডাটাবেস কোয়েরিটা রান করতে তত বেশি কমপ্লেক্স হবে জিনিসটা। কমপ্লেক্সিটি বলতে এখানে কি বোঝায়? কমপ্লেক্সিটি বলতে বোঝায় যে রান টাইম, রান টাইমটা যত বেশি কমপ্লেক্সিটি তত বেশি। এবং আমি খালি চোখে কিন্তু এই রান টাইমগুলো দেখতে পারবো না। আমি খালি চোখে রান টাইম দেখতে পারবো না, এটা মানে আমাদের মনে হবে যে সাথে সাথেই আসতেছে, কিন্তু যদি মনে করেন এখানে এখন আছে মাত্র 6-7টা ডাটা, কিন্তু এখানে ধরেন আপনার যখন বিলিয়ন বিলিয়ন ডাটা থাকবে, তখন যখন তার এই প্রত্যেকটা কলাম স্ক্যান করে করে জিনিসগুলোকে খুঁজে বের করা লাগবে, সেটা হচ্ছে একটা হেক্টিক ব্যাপার। আচ্ছা, এখন আমি আসি যে এটা হচ্ছে কমন সেন্স, যে এই কারণে আমরা যত পারি কলাম কমায় রাখবো, এটা হচ্ছে 1 নম্বর কমন সেন্স। 2 নম্বর যেটা হচ্ছে যে দুই না সরি 1 নম্বর ছিল যে নিয়ম এখানে দেওয়া যাবে না, এটা আচ্ছা আমি ওটা বাদ দিই, ফার্স্ট টাইম কমন সেন্সে নিয়ে আসি। এটা কমন সেন্স যে যত বেশি কলাম রাখবো আমার তত বেশি কমপ্লেক্স হবে। So আমার অলওয়েজ টার্গেট রাখা লাগবে আমি যখন একটা টেবিল ডিজাইন করবো, আমি ডাটাবেস ডিজাইন করবো, তখন যাতে কলাম কম থাকে, মানে না হইলেই না এরকম ভাবে কলাম থাকে। আচ্ছা, 1 নাম্বার। দুই না, এখানে কোনোটাই না হইলে না নাই। এখন আপনি বলবেন যে এখানে তো সবগুলোই দরকারি কলাম, আমি তো কোনটা বাদ দিতে পারছি না। অবভিয়াসলি এখানে সবগুলো দরকারি কলাম আমি বাদ দিতে পারতেছি না। কিন্তু দেখেন ডাটাবেজে একটা নিয়ম হচ্ছে রিপিট থাকা যাবে না। এখানে কতগুলো জিনিস রিপিট আছে, আমার এই যে এই জিনিসটা কত জায়গায় আছে। আপনার ডাটাবেজে যদি কখনো এরকম একটাও রিপিট থাকে, কনভেনশনাল নিয়ম হচ্ছে যদি একটাও রিপিট থাকে ওইটা দিয়ে তুমি আলাদা ডাটা টেবিল বানাও। ঠিক আছে? তো এই জিনিসটাকেই যদি আমি 2টা টেবিলে ভাগ করতে চাই, এখানে যা ডাটা আছে আমি কোনো কিছুই চাই না, আমি জাস্ট এখানে যে ডাটা আছে ওইটাকে আমি 2টা টেবিলে ভাগ করতে চাই। তো আমি তাইলে কি করব, এখানে আমি ধরেন আমি আর একটা প্রোডাক্ট টেবিল বানাইতে চাই। ঠিক আছে? আমি একটা টেবিল করলাম, মনে আছে আমাদের ফাইলের জন্য যেমন আমি আলাদা টেবিল করছিলাম, তো ওইভাবেই আমি একটা আলাদা টেবিল করে দিলাম যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রোডাক্ট প্রাইস এটা। তো তারপরে আমি কি করলাম, আমি এই 3টাকে নিয়ে এখানে বসাই দিলাম। 3টা কি বসবে? আমার একটা বানিয়ে নিছে না, আচ্ছা। সো এখন দেখেন মানে বিষয়টা হচ্ছে আমাদের ফাইলটার ক্ষেত্রে কি ছিল যে সেম এরকম একটা ছিল এবং আরেকটা কলাম ছিল ইনসার্ট কলাম আফটার, ওকে, এখানে যেটা ছিল একটা ছিল ইউজার আইডি। ইউজার আইডি থাকাতে কি ছিল যে কোন প্রোডাক্ট মানে কোন ফাইলটা কোন ইউজারের সেটা আমরা এভাবে করে দিতে পারতেছিলাম। তো এখন যদি আমি চাই এখানে যে এইটার মধ্যে কে এই P1 এর মধ্যে কে কে অর্ডার আছে, P1 এ এই ইউজারের অর্ডার আছে এক, তারপর P1 এ আর কোন ইউজার অর্ডার নাই, আচ্ছা P2 তে কোন ইউজারের অর্ডার আছে দেখি। P2 তে আমার হচ্ছে এটা আছে এটা আছে, মানে এই যে 3 2 1, তো 1 2 3, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে আমার P3 এর জন্য কয়টা ইউজারের অর্ডার আছে? P3 এর জন্য আছে হচ্ছে আমার P3 কয় জায়গায় আছে, 2টা জায়গায় আছে। তো এটা হচ্ছে ভদ্রলোক 3 আর এটা হচ্ছে 2, মানে 3 জায়গা না সরি P3 না, এটা হচ্ছে 1। সো 3 আর 1, তাহলে আমার এই জিনিসটা আর লাগতেছে না এবং এই যে রিপিটেটিভ ডাটাও আমার আর থাকতেছে না।
তো আমার তো কি কলাম ডিলিট করে দিই ডিরেক্ট, তো আমার মারবে না কলাম ডিলিট করলে। ঠিক আছে, তো হচ্ছে রোগুলো ডিলিট করে দিই। তো দেখেন এখন জিনিসটা কিন্তু অনেকখানি গুছানো হয়ে গেল। আমার কোনো টেবিলে কোনো রিপিটিভ ডাটা নাই, কোনো রিপিটিভ ডাটা নাই, একটা করে ডাটা আছে এবং প্রত্যেক টেবিলের সাথে বইয়ের কানেকশন আছে। আপনি যদি এখন চান কে কে মাউস অর্ডার করছে, আপনি বলবেন যে ফেচ অল আইডি মানে প্রোডাক্ট আইডি টেবিল থেকে এটা নিয়ে আসো এবং ইউজার আইডি নিয়ে আসো, এবং এই ইউজার আইডি অনুযায়ী এখানে কে কে আসো এটা বের করো, এই ইউজার আইডি গুলো অনুযায়ী এখানে কে কে আসো এটা বের করো, এই ইউজার আইডি অনুযায়ী এখানে কে কে আসো এটা বের করো। সো কনসেপ্টটা ক্লিয়ার কি করলাম মাত্র আমি? কোনো কম মানে কোনো ইস্যু আছে আমি যে কনসেপ্টটা বুঝাইলাম এতক্ষণ? ওকে, আচ্ছা। এখন যেটা হচ্ছে যে আমাদের যেমন ফাইলের ক্ষেত্রে, সরি, ফাইলের ক্ষেত্রে যেটা ছিল, ফাইলের ক্ষেত্রে একটা ফাইল একটা ইউজারই আপলোড করতেছিল। তারপরে ধরেন ব্লগের ক্ষেত্রে যেটা হয়, একটা ব্লগের ইউজার আইডি একটাই থাকে ইউজারলি, মানে একটা ইউজারই আপলোড করে এরকম এমন। আরেকটা থাকে যে যখন একটা ব্লগে যদি আপনার যে কি বলে কো অথার অ্যাড করার ব্যাপার থাকে, বা মেইন অথার তো একজনই থাকে, এটাই হচ্ছে কথাটা। মানে যে এই ব্যাপারটা হচ্ছে যে একটা প্রোডাক্টের সাথে ইউজারের রিলেশনটা কি। যেমন ফাইলের সাথে ইউজারের রিলেশনটা কি ছিল, ফাইলের সাথে ইউজার রিলেশনটা ছিল ওয়ান টু ওয়ান, কারণ একটা ইউজার না ওয়ান টু মেনি, মানে একটা ইউজার একাধিক ফাইল আপলোড করতে পারবে, কিন্তু হচ্ছে যে আর একটা ফাইলের মধ্যে একটা ইউজারই থাকবে। মানে যদি এখন আমার মনে করেন যদি এরকম কোনো কন্ডিশন থাকতো যে একটা প্রোডাক্ট একজন ইউজারই অর্ডার করতে পারবে, রাইট, একটা প্রোডাক্ট একজন ইউজারই অর্ডার করতে পারবে, তাহলে আমার হতো যে একজন ইউজার একাধিক প্রোডাক্ট অর্ডার করতে পারবে, সমস্যা নেই। মনে করেন আতিক সাহেব P1 P2 P3 তিনটে অর্ডার করতে পারবে, কিন্তু তাইলে P1 P2 P3 আর কেউ অর্ডার করতে পারবে না, এরকম একটা ব্যাপার হয়ে যেত। তো এটা যেটা হচ্ছে যে আহ, এখানে যখন এই এই সিচুয়েশনটাই যে এই সেটআপটা, এই সেটআপটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপের জন্য নর্মাল। ওয়ান টু মেনি মানে কি? ওয়ান টু মেনি মানে হচ্ছে যে কোনো এক পাশে একটাই থাকতে পারবে, যে কোনো এক পাশে অ্যাজ ইন হচ্ছে যেমন ওয়ান ইউজার এবং ফাইল যেটা ছিল আমাদের, আমি ওটা দিয়ে বারবার বলতেছি যেহেতু আমরা ওটা করেছি। তো ইউজার ফাইল ব্যাপারটা কি ছিল, একটা ফাইল একটা ইউজারই আপলোড করতেছে, ওই ফাইল কিন্তু একাধিক ইউজার আপলোড করতেছে না। সো ইউজারের ফাইলের থেকে ইউজারের দিকে রিলেশনশিপটা ছিল ওয়ান, এবং একটা ইউজার একাধিক ফাইল আপলোড করতে পারে, ইচ্ছা মতো যত খুশি ফাইল আপলোড করতে পারে। সো ওইখান থেকে ছিল মেনি। তো এই যে এই ওয়ান টু মেনি স্ট্রাকচার যখন থাকে, ওয়ান টু মেনি স্ট্রাকচার যখন থাকে তখন এটাকে বলা হয় যে যেটা হচ্ছে যেটা মেনি থাকে, যেটার মধ্যে মেনি পসিবল, এটা হচ্ছে মানে যেটা হ্যাজ মেনি না, যেটা থেকে যেটা এটা হচ্ছে এটা হ্যাজ মেনি, আর এটা হচ্ছে এটা বিলংস টু ইউজার। ঠিক আছে, এভাবে বলা হয়। দিস হ্যাজ মেনি ফাইলস অ্যান্ড ফাইলস যদি থাকতেন প্রোডাক্টে বলতেছি, মানে জাস্ট ক্লিয়ার করা রিলেশনশিপ বোঝার জন্য যে একটা ইউজার ক্যান হ্যাজ মেনি ফাইলস এবং একটা ফাইল বিলংস টু এ ইউজার। ক্লিয়ার জিনিসটা? বিলংস টু এবং হ্যাজ মেনিটা কি হচ্ছে, যে হ্যাজ মেনি মানে হচ্ছে যখন আমি বলবো যে সো এখানে দেখেন, এখানে যদি এখানে ইউজার ক্যান হ্যাজ ওয়ান ইউজার হ্যাজ মেনি প্রোডাক্ট, মানে ক্যান হ্যাজ মেনি প্রোডাক্ট, এরকম না যে একটা ইউজার চাইলে একাধিক প্রোডাক্ট অর্ডার করতে পারে, কিন্তু এখানে কিন্তু ওয়ান প্রোডাক্ট হ্যাজ বিলংস টু ওয়ান ইউজার এরকম কিছু নাই। ঠিক আছে, সো এটা যেটা হচ্ছে মেনলি যেটা বলতে চাচ্ছি যে এই স্ট্রাকচারটা আমি যে স্ট্রাকচারটা মাত্র বানাইলাম এটা হচ্ছে ওয়ান টু মেনির জন্য ওকে। কিন্তু মেনি টু মেনি আমাদের এখন যখন ওয়ান প্রোডাক্ট হ্যাজ মেনি প্রোডাক্ট ক্যান বিলংস টু মেনি ইউজার হইতে পারে, আবার ইউজার ক্যান একটা প্রোডাক্ট একাধিক ইউজার অর্ডার করতে পারে, আবার একটা ইউজারের একাধিক প্রোডাক্ট থাকতে পারে, এটাকে বলা হয় মেনি টু মেনি রিলেশন। দুই পাশ থেকে মেনি আছে। তো মেনি টু মেনি ক্ষেত্রে এটা ফলো করা যায় না। কেন ফলো করা যায় না? এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আমি আমার ডাটাবেজে করতে পারবো না। এটা আমি এখন কমা দিয়ে দিয়ে লিখে ফেলছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার ডাটাবেজে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা রো হইতে হবে। হ্যাঁ, এখন আমি যদি আলাদা রো করি এটাকে, আপনারা বলতে পারেন যে হ্যাঁ তাহলে আমি আলাদা রো করে দিই। রো করতে গেলে ইনসার্ট রোজ বিলো দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে এটাকে এখানে দেই, তারপরে হচ্ছে তো তারপরে আবার কি হলো, তারপরে এটাকে এখানে এই যে দেখেন কি হয়ে গেল, রিপিট হয়ে গেল। রিপিট ইজ নট অ্যালাউড। ঠিক আছে, তো এই জন্য আমি এই স্ট্রাকচারের ক্ষেত্রে এটা করতে পারবো না। ফাইলের ক্ষেত্রে কেন এটা কাজ করছিল ইজিলি, কারণ হচ্ছে ফাইলের ক্ষেত্রে এক্সকিউজ মি,
ফাইলের ক্ষেত্রে আমার এখানে একটা করে ডাটা থাকতো, কখনোই কমা দিয়ে এক্সট্রা থাকতো না, কারণ এটা বিলংস টু ওয়ান ছিল। তো এখন এই জিনিসটার জন্য আমি কি করতে পারি? এই জিনিসটার জন্য যখন এরকম হয় যে মেনি টু মেনি রিলেশন হয়, তখন এটাকে হ্যান্ডেল করার জন্য একটা আলাদা টেবিল নেওয়া লাগে, যেটাকে বলা হয়, ভুলে গেলাম তো নামটা, একটা সুন্দর নাম ছিল, মেনি টু মেনির ডিপেন্ডেন্ট টেবিল বা কিছু একটা, ওটা নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, যাই হোক। তো আলাদা টেবিলটা কি করে, আলাদা একটা টেবিল দিলাম আমি, তো তার কাজ হচ্ছে ইউজার আইডি এন্ড প্রোডাক্ট আইডি কে সেভ রাখা। এখন দেখেন কি হইলো। তো আমার হচ্ছে প্রথমটা হচ্ছে ওয়ান, পরেরটা হচ্ছে P1, পরেরটা হচ্ছে, and এখানে কিন্তু কোনো ইউনিক আইডি বলে কিছু থাকে না। এই টেবিলটার বিশেষত্ব হচ্ছে আপনি যখনই কোনো ইউনিক আইডি মানে প্রাইমারি কি যেটাকে বলা হয় প্রাইমারি কি রাখবেন, তখনই আপনার ওই কোনো রোই রিপিট হইতে মানে কোনোভাবে এটা রিপিট হইতে পারবে না, ওটা এলিমেন্ট রিপিট হইতে পারবে না, এটা থাকবে। কিন্তু যখন আপনি এরকম কোনো এইরকম এটাকে যখন বলা হয় অ্যাডিশনাল ডিপেন্ডেবল টেবিল, যেটা ডিপেন্ডেন্ট টেবিলটা যে বলতেছি, এই টেবিলটার মধ্যে যখন এইরকম একটা টেবিল যখন থাকে, তখন সেখানে কোনো প্রাইমারি কি বলে কিছু থাকে না। এটা হচ্ছে জাস্ট এই রিলেশনশিপ টেবিল বলা, রিলেশনাল টেবিল, যেটা রিলেশনাল টেবিলটা হচ্ছে এই দুইটার মধ্যে রিলেশনশিপটাকে ইন্ডিকেট করার জন্য যে কার সাথে কে কানেক্টেড, আর কিচ্ছু না। এখানে কোনো প্রাইমারি কি নেই, তো এখানে যদি আপনার রো রিপিট হয় সমস্যা নেই, কিন্তু কলাম মানে দুইটা কম্বিনেশন কখনো রিপিট হবে না, ওখানে একটাই কথা থাকবে অলওয়েজ। তো এখানে কি হচ্ছে আরেকটা, আহ, তারপরে আমি এবার এটা দেই, ওয়ান এর জন্য P2 আছে, এর জন্য P3 আছে, তারপরে ধরেন টু এর জন্য কি আছে, টু এর জন্য P2 আছে, তারপরে টু এর জন্য P3 নাই, টু এর জন্য আর কোনো কিছু নাই না, আচ্ছা। তাহলে এবারে হচ্ছে থ্রি এর জন্য, থ্রি এর জন্য P2 আছে, আর তারপরে হচ্ছে থ্রি এর জন্য ফাইনালি P3 আছে। ওকে, তো এটা আমার আর লাগতেছে না তাইলে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন দেখেন এখানে যেটা হচ্ছে যে আমি তাহলে, সরি, হুম, এখানে আমার কোনোখানে কোনো রিপিট নেই, জিনিসগুলো অনেক গুছানো হয়ে গেল। তো এরকম মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে এভাবে হচ্ছে গুছিয়ে কাজটা করা লাগে। ঠিক আছে, তো আমাদের কাছে ইউজার আইডি ইউজার টেবিল আছে, তারপর ফাইল টেবিল বা যেভাবে ক্রিয়েট করেছিলাম সেম ভাবে আপনারা প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট করতে পারবেন, এবং প্রোডাক্ট টেবিলটা ইউজ করার পর এভাবে হচ্ছে ইউজার প্রোডাক্টের একটা ইয়া করা লাগবে যে যখন কোনো কেউ অর্ডার প্লেস করবে তখন ওই অর্ডারটার ডিটেলটা যাবে এটাতে। আপনি চাইলে এটাকে অর্ডার নামও দিতে পারেন, এবং এটাকে চাইলে আপনি পুরোপুরি একটা নতুন টেবিলই রাখতে পারেন, যেটার নাম আমি দিই ধরেন অর্ডার আইডি। তো O1, O2, O3, 4, আমি ও লিখতেছি না, ভুলে জিরো লিখে ফেলছি, যাই হোক O7। তো এটা মনে করেন আমার অর্ডার টেবিল। তো যখনই কোনো ইউজার কোনো কিছুতে ক্লিক করবে, যে আমি এটাকে অ্যাড টু কার্ট দিলাম বা কার্ট টেবিল বা যেটাই হোক, আপনি অর্ডার কনফার্মের পরেও রাখতে পারেন এটা, বা কার্টে রাখার জন্য রাখতে পারেন, একটা কার্টের জন্য আলাদা টেবিল বানাতে পারেন, এটা আপনার লজিক, আপনি কিভাবে করবেন এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। সো যখন অর্ডার আইডি হচ্ছে, যে অর্ডার প্লেস হচ্ছে, তখন কোন একটা নতুন অর্ডার এন্টিটি ক্রিয়েট হচ্ছে, যেটার মধ্যে ইউজার আইডি যাচ্ছে এটা, প্রোডাক্ট আইডি যাচ্ছে এটা, যে প্রোডাক্টে ক্লিক করতেছে সেই প্রোডাক্টের আইডিটা। এই জিনিসগুলো আমরা এখন পারি, যে প্রোডাক্টের আইডিটা কিভাবে কোনটাতে ক্লিক করতেছে ওইটার আইডিটা ফেচ করা এবং ওইটাতে ক্লিক করে দেখানো, এই জিনিসগুলো আমরা এখন পারি। তো বেসিক্যালি এটাই হচ্ছে বিষয়টা। তারপরে আমরা অর্ডার থেকে জাস্ট জিনিস দেখতে পারবো। আর এরপর আপনাদের এটা হচ্ছে এইটুক দিয়ে আপনারা এখানে যা যা জিনিস দেখালাম এইটুক দিয়ে আপনারা এখন চাইলে এই যে প্রোডাক্ট অর্ডার প্লেস করা এবং অর্ডার শো করা,
এই জিনিসগুলো করতে পারবেন। এরপর আরেকটা ব্যাপার আছে যে এই P1 প্রোডাক্টের কয়টা অর্ডার আছে বা এই ইউজারের কয়টা অর্ডার আছে এই জিনিসগুলো শো করা। তো এই জিনিসগুলো শো করা যদি চান সেক্ষেত্রে একটা ফিচার আছে, যে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে জয়েন। সেটা জয়েন একটা ফাংশন, জয়েন ফাংশনটা হচ্ছে ইয়ার জন্য কাজ করে, ডাটাবেজের জন্য কাজ করে। এগুলো আসলে আমরা যদি ডাটাবেজের একটা ফুল, মানে ডাটাবেজের একটা বড় ডাটাবেজের ফুল কোর্স থাকলে ওটার মধ্যে এগুলো নিয়ে কথা বলা যেত। তো এটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের ডাটাবেজের বিষয়। তারপর আমি জয়েন্টে দেখাই দিচ্ছি, দেখি এখানেই থাকার কথা। এখানে না, মনে হয় একটু ভিতরের দিকে থাকবে। W3 schools join table, school joins। দেখেন ইনার আউটার টাইম বাদ দিচ্ছি আপাতত, এগুলো আর একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, এগুলো দরকার নেই। আচ্ছা, তো এখানে দেখেন কি করতেছে, যে এখানে আমার কি কি টেবিল আছে, অর্ডার আইডি আছে, কাস্টমার নেম আছে, অর্ডার ডেট আছে। আচ্ছা, এখানে দেখি যে অর্ডার আইডি, কাস্টমার আইডি, অর্ডার ডেট। আবার হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার হচ্ছে এটা হচ্ছে আমার ইউজার টেবিলটা, যেখানে আমার সব ইউজার ডিটেল আছে। আর এটা হচ্ছে আমার অর্ডার আইডিটা, যেখানে আমি হচ্ছে অর্ডার ডেট রাখতে পারি, বা কি বলো এটাকে, যে কাস্টমার রাখতে পারি। সো এখন হচ্ছে যে একটা কাস্টমারের কয়টা অর্ডার আছে এরকম কিছু যদি বের করতে চাই বা কিছু একটা। তো এখানে দেখেন কি লিখছে, সিলেক্ট অর্ডারস। আমরা যেটা করতাম আমাদের ফরম্যাটে আমি যদি লিখি, যে আমরা কি করতাম, আমরা লিখতাম যে অর্ডার টেবিল থেকে কিছু চাচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস হোয়ার কোন একটা কন্ডিশন থাকতো, যে ব্লা 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 এরকম কিছু একটা, বা স্টার ফ্রম অর্ডার দিলে সবগুলো অর্ডার একসাথে আসতো। তো এখানে কি করছে, এখানে বলে দিচ্ছে স্পেসিফিক ভাবে কি কি জিনিস। আর স্পেসিফিকটা দরকার নেই, আমি এই রাখি, আমাদের ফর্মেটেই রাখি এটাকে, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস। রান করলে কি আসে দেখি, আমার ফুল অর্ডার টেবিলটা আসলো, রাইট। আচ্ছা, তো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যাতে অর্ডারের সাথে কাস্টমার টেবিলটাও আসে। তো এখানে আমি কি বলবো, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস জয়েন কাস্টমার্স, আমাদের ক্ষেত্রে যেটা ইউজার্স। এখন বলে দেওয়া লাগবে যে দুইটা টেবিলে একটা কমন এলিমেন্ট বলে দেওয়া লাগে। দুইটা টেবিলে কমন এলিমেন্ট মানে কি, এই যে দেখেন আমি যদি এটাকে কমেন্ট করতে চাই, এই যে ইউজার আইডি, ইউজার আইডি, ঠিক আছে, মানে কোনটার উপর বেস করে সে কমেন্ট করবে। আবার যদি প্রোডাক্ট দেখতে চাইতেন তাহলে প্রোডাক্ট আইডি, আচ্ছা এখানে ইউজার আইডি লিখে রাখছি না, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। তো আমি এখন জাস্ট হচ্ছে এখানে ইউজার আইডিটা নেই, মানে কাস্টমার। এখানে দেখেন কি করছে, কাস্টমার আইডি, কাস্টমার আইডি, মানে দুইটাকে যে কমন বলছে। এখন এখানে দেখেন অর্ডারস ডট কাস্টমার আইডি এবং কাস্টমার ডট কাস্টমার আইডি, এই জিনিসটা কেন আসছে, জয়েন অন। এটা হচ্ছে যে আমি দুইটা টেবিলের যে কমন ইয়াগুলা, কমন নেম গুলো ইউজ করতেছি, সাথে বলে দিচ্ছি কোনটা কোন টেবিলের নেম, ঠিক আছে। কারণ না বলে দিলে সে বুঝতে পারবে না। আমি যদি খালি বলে দিই কাস্টমার আইডি ইকুয়াল টু কাস্টমার আইডি, তাহলে জিনিসটা বুঝবে না। কিন্তু আমার কাস্টমার আইডি দুই টেবিলে আছে, তো এখানে দিলাম, এই দেখেন। এখন দেখেন আমার হচ্ছে ফুল টেবিলটা এসে পড়ছে একদম, মানে দুইটাকে জয়েন করে একটা ফুল টেবিল আসছে। আর এখানে যেটা লেখা ছিল, আমি যদি ইনার জয়েন লিখি, সেখানে তো সেমই থাকতেছে। আচ্ছা, ইনার জয়েন আউটার জয়েন আরো পরের বিষয়, ওগুলো নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নাই, আপাতত জয়েনটা দেখে নিলাম। এটা হচ্ছে একটা বেসিক জিনিস, যে যখন আমরা একটা ফুল টেবিল নিয়ে আসতে, একটা টেবিলকে, আমাদের ডাটাবেজে দুটো টেবিল আছে, ওই টেবিল দুটাকে মিলে একটা টেবিল বানাইতে চাই, তারপর ওইটার মধ্যে আমাদের নর্মাল যে এসকিউএল গুলো থাকে, যে কোনো কিছু রান করার, তো ওই জিনিসগুলো রান করার। এরপরে যে আমাদের এটা মনে করেন যে সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস হোয়ার ব্লা ব্লা ব্লা। তো এখানে আপনি এতখানি লেখার পরে জয়েন অমুক টমুক, তারপরে আপনি চাইলে এখানে আবার ওই যে আমাদের যে বিভিন্ন জিনিস লিখতাম আমরা, হোয়ার ডে, কোথায় কি কন্ডিশন হবে, এই জিনিসগুলো আপনারা দিতে পারবেন। মানে এটুক দেওয়া মানে কিন্তু আপনার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। তারপর আপনি হোয়ার কন্ট্যাক্ট নেম ইজ অমুক তমুক, অথবা হোয়ার অ্যাড্রেস ইজ এত, অথবা হোয়ার অর্ডার নাম্বার ইজ এত, এই জিনিসগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সো মোটামুটি আজকে আসলে এই জিনিসগুলাই দেখানোর ছিল, যে
আমরা কিভাবে করে এই টেবিলগুলো করতে পারি। এবং এখানে কিন্তু আমাদের, আমি বারবার বলতেছি, এখানে নতুন এখনো কিচ্ছু নাই। আপনারা খালি এই টেবিলগুলো ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে হচ্ছে আমরা যেভাবে ফাইল ক্রিয়েট করার সময় আপলোড করতাম, ফাইল ক্রিয়েটের সময় ফাইল টেবিলে চলে গেছে, এখন প্রোডাক্ট ক্রিয়েটের সময় প্রোডাক্ট টেবিলে যাবে। প্রোডাক্ট ক্রিয়েট কিভাবে করবেন, প্রোডাক্ট ক্রিয়েটের জন্য অ্যাডমিন প্যানেলের মধ্যে জাস্ট একটা পেজ বানায়, নতুন পেজ কিভাবে বানাইতে হয় আমরা দেখছি, নতুন পেজের মধ্যে লিংক করে কিভাবে দিতে হয় সেই জিনিসটাও আমরা দেখছি। আমরা জাস্ট একটা নতুন পেজের মধ্যে আপনি একটা ফর্ম রাখবেন, ফাইল বা আপলোডের যে ফর্মটা, ওইটাই আমরা ফাইল আপলোডের সময় যেটা করছিলাম ওই ফর্মটা দেন, সাথে কিছু এক্সট্রা ফিল্ড দেন, এক্সট্রা ফিল্ডের মধ্যে ফর্ম নিয়ে আমরা কিভাবে কাজ করতে হয় সেটাও অলরেডি দেখা শেষ। সো আই থিঙ্ক আমাদের কোনো কিছু বাকি নাই এই জিনিসগুলো কভার করার জন্য। সো আমি যেটা বলবো, আপনারা জিনিসগুলো ট্রাই করেন, আপনারা ট্রাই করেন, ট্রাই করলে হয়ে যাওয়ার কথা, কারণ এখানে নতুন কিছুই নাই। আমি জাস্ট যেটা দরকার ছিল শেখানোর, এটা একটা ডাটাবেজের একটা বড় বিষয় ছিল, যে ডাটাবেজের মধ্যে আমরা ডাটাগুলো কিভাবে রাখবো এবং কেন রাখবো, ডাটাবেজ থেকে কিভাবে ডাটাগুলোকে কানেক্ট করব, এই জিনিসগুলো আমি দেখাই দিলাম। এবং কোথেকে কোথেকে কি কি দেখাইলাম, স্যাম্পল আমাদের হবে ডাব্লিউটি স্কুলসে কোন জায়গা থেকে কি দেখাইলাম, এই জিনিসগুলো দেখাই দিলাম, যেটা আমি সবসময় করি। তো আপনারা চেষ্টা করতে থাক, মানে এটা চেষ্টা করবেন আপনারা প্রজেক্টটা কমপ্লিট করেন, কন্টিনিউ করেন। এবং যখন যেখানে আটকাবেন, যে জিনিসটাতে মনে হবে যে একটু সমস্যা হচ্ছে, কোনো কিছু বুঝতেছি না ইস্যুটা, কারণ আমি যদি এখন দেখাইতে থাকি, এটা দেখাইতেই থাকতে হবে, আমি দেখাইতে থাকলে এটা কোড আমি করতেই থাকবো, পেজের পর পেজ বানাইতেই থাকবো জিনিসগুলা, এটা ফুল প্রজেক্ট আমি করতেই থাকলাম। এবং আপনারা আমারটা কপি করলেন, আমি চাচ্ছি না আপনারা জাস্ট আমারটা কপি করে ওটা করেন, আমি চাচ্ছি আপনারা নিজেরা চেষ্টা করেন, নিজেরা ট্রাই করেন, এই জিনিসটা দেখেন। যদি কোনোখানে আটকান, যদি কোনোখানে মনে হয় একটু চ্যালেঞ্জ ফেস করতেছেন, জাস্ট স্ক্রিনশট তুলে গ্রুপে শেয়ার করে দেন, আমি সলিউশনটা দিয়ে দিব। ঠিক আছে? তো সো ফার ইট ওয়াজ এ গুড জার্নি উইথ ইউ গাইস। যদিও লাস্ট পর্যন্ত অনেকেই কন্টিনিউ করে নাই, আমি ভালো হইতো যদি সবাই কন্টিনিউ করতো। সো আমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাস, যদি নেক্সট ক্লাস তো আর নাই, যদি আপনাদের কেউ লারাভেলের কোর্সে থাকেন, ফুল স্ট্যাক কোর্স হয় আমাদের, সেক্ষেত্রে তখন ওখানে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার। এবং আমি অলওয়েজ আসি, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নেই। আপনারা যখন যেখানে হেল্প লাগবে পিএইচপি রিলেটেড, আপনারা পিএইচপি, এবং আপনারা যদি নিজেদের মতো করে কেউ কখনো লারাভেল শিখেন, লারাভেল নিয়ে কোনো কাজ করেন, গ্রুপে এই গ্রুপটা আছে পিএইচপি রিলেটেড যে কোনো কোয়েরিজের জন্য, পিএইচপি লারাভেল, আপনারা যদি কখনো কোথাও আটকান আপনারা গ্রুপটাতে পোস্ট করবেন, আমি অলওয়েজ আপনাদের সাথে আছি, আমাদের পুরো কমিউনিটি আমাদের সাথে আছে। আমাদের সফটওয়্যার পার্কের অলওয়েজ এটাই টার্গেট, যে একটা কমিউনিটি বিল্ড আপ করা, যে কমিউনিটিটাতে সবাই একসাথে থাকবো, একসাথে একজনের হেল্প করবো, নলেজ শেয়ার করবো। তো আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে ওইটার একটা ছোট স্টেপ কমপ্লিট করলাম আর কি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আরো কমিউনিকেশন হবে, তো এই গ্রুপের থ্রুতে বা অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই। আর আজকে তাহলে শেষ করে দিচ্ছি এখানেই। যদি কখনো কোনো ইস্যু হয় আপনারা কন্টিনিউ করেন, আমি তো আছি। ঠিক আছে? এন্ড হোপফুলি আপনাদের জন্য ইউজফুল ছিল পুরো কোর্সটা। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই স্বল্প সময়ের মধ্যে একদম স্ক্র্যাচ থেকে একটা এইচটিএমএল সিএসএস একদম বেসিক থেকে পুরো জিনিসটা চেষ্টা করার, যে হোপফুলি আপনারা জিনিসটা থেকে অনেক কিছু নিতে পেরেছেন। আমিও যতখানি চেষ্টা করেছি দেওয়ার, এই সময়ের মধ্যে যতখানি দেওয়া যায়। তারপরও যদি আমার কোনো কিছুতে কমতি লেগে থাকে বা ভুল ত্রুটি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমরা ফিউচারে আরো একসাথে কাজ করলে আরো ভালো কিছু হবে। তো দ্যাটস ইট। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। ওয়েলকাম সবাইকে। ঠিক আছে? ওকে, তো আমাদের অ্যাকচুয়ালি 15টা ক্লাসে ছিল, আজকের ক্লাসটা আমি বলে করে নিছি যে একটা ক্লাস দিয়ে দেন, ওদের সাথে একটু ফিনিশিং দিয়ে দিই এবং ডাটাবেজের এই জিনিসগুলো বুঝাই দিই যাতে ওনারা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? তো ওকে, দ্যাটস ইট, ফাইনাল ক্লাস। আর আমি ফাইনাল ডে না, ফাইনাল কারণ গ্রুপে আছি। তো কখনো কোনো কিছু হেল্প লাগলে জাস্ট পোস্ট হবে। ওকে, আল্লাহ হাফেজ।